হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমরা চলে যাচ্ছি ব্যাংককের দুটো ফেমাস বুদ্ধ টেম্পল ওয়াট ফো এবং ওয়াট অ্যারোনে। এখন আমরা রয়েছি সুকুমভিত এমআরটি স্টেশনে, আর আমরা এই মেট্রো ধরে চলে যাব সানামচাই মেট্রো স্টেশনে। আর সেখান থেকে ওয়াট ফো যাব কীভাবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমাদের হোটেলের ঠিক সামনেই যেমন ছিল নানা বিটিএস স্টেশন, আর ঠিক হাঁটা পথে 5 মিনিটেই কিন্তু আমরা পৌঁছে গেছিলাম সুকুমভিত মেট্রো স্টেশনে। এখানে স্কাই ট্রেনের তুলনায় মেট্রোর ভিড়টা অনেকটাই বেশি চোখে পড়লো। তবুও সবাই কত সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে আছে এবং একজন আরেকজনের সাথে কি সুন্দর গ্যাপ মেনটেন করে দাঁড়িয়ে আছে, নেই কোনো ঠেলা ধাক্কা। একটা ট্রেনে ভিড়ের জন্য না উঠতে পারলেও কারো মুখেই একটুকুও অস্বস্তির ছাপ নেই, বরং সবাই ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে পরের ট্রেনটা ধরবে বলে। আমরাও কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে মেট্রো করে পৌঁছে গেলাম সানামচাই মেট্রো স্টেশনে। আর এখানে নেমে আমার তো খুবই অবাক লেগেছে। এখানে যেই রকম মেট্রো স্টেশন দেখলাম মনে হলো এটাই বোধহয় মন্দিরটা। কত সুন্দর করে মন্দিরের আদলে এই মেট্রো স্টেশনটাকে গড়ে তোলা হয়েছে। মেট্রো থেকে বেরিয়েই তোমাদের চোখে পড়বে কিছু ট্যাক্সি এবং টুকটুক ড্রাইভার, যারা তোমাদেরকে ওয়াট ফো পর্যন্ত পৌঁছে দিতে অনেকটাই বেশি ভাড়া চাইবে। কিন্তু এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যদি মেট্রো স্টেশন থেকে বেরিয়ে গুগলে সার্চ করো ওয়াট ফো হাঁটা পথে, তাহলে তোমরা 5 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবে ওয়াট ফো মন্দিরে হেঁটে। এন্ট্রি নিয়েই আমরা সোজা চলে গেলাম টিকিট কাউন্টারের দিকে। এই ওয়াট ফো টেম্পল সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে, আর টিকিটের প্রাইস 200 ভাট পার পারসন। তোমাদের সাথে কিন্তু আগের একটা ব্লগে শেয়ার করেছিলাম, থাই যে কোনো টেম্পলে আসতে হলেই পা ঢাকা এবং শোল্ডার ঢাকা জামাকাপড় পরে অবশ্যই আসতে হবে। তার জন্য যারা শর্ট ড্রেস পরে এসেছিল তাদেরকে এখান থেকেই একটা লং স্কার্টের মতো দেওয়া হচ্ছিল। তোমরা যখন এখান থেকে বেরিয়ে যাবে তখন আবার এই স্কার্টটা জমা করে যেতে হবে। এই ওয়াট ফো মন্দিরটি ব্যাংককের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি। এটির মূল নাম ছিল ওয়াট পোটারাম, সেখান থেকেই ওয়াট ফো নামটি এসেছে। নামটি ভারতের বোধগয়ায় বোধিবৃক্ষের মঠকে বোঝায়, যেখানে গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। ওয়াট ফোকে থাইল্যান্ডের প্রথম বিশ্ববিদ্যালয় এবং ঐতিহ্যবাহী থাই মাসাজের কেন্দ্র হিসাবে গণ্য করা হয়। আধুনিক ওষুধের আবির্ভাবের আগে 19 শতকের মাঝামাঝি সময়ে এটি একটি চিকিৎসা কেন্দ্র ছিল। জনসাধারণের শিক্ষাস্থান হিসাবে এটাকে পরিবেশন করাই ছিল মূল উদ্দেশ্য। তাই এখানে গ্রানাইটের বড় বড় স্ল্যাবগুলিতে চিকিৎসা, ইতিহাস, শাস্ত্র ইত্যাদি বিষয়ে খোদাই করা রয়েছে। মূল মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার সাথে সাথেই চোখে পড়ল কয়েকটি বুদ্ধ মূর্তি। এই মন্দিরে 1000-এরও বেশি বুদ্ধ মূর্তি রয়েছে এবং তার মধ্যে সবচেয়ে আকর্ষণের বিষয় হলো রিক্লাইনিং বুদ্ধা। এরপর আমরা জুতো ছেড়ে মূল কক্ষের দিকে এগিয়ে চললাম।
এখানে রয়েছে একটা বিশাল বুদ্ধ মূর্তি, আর সারা ঘরটায় যেন একটা অদ্ভুত শান্তি বিরাজ করছে। এত লোক কিন্তু কোথাও এইটুকু আওয়াজ মাত্র নেই, একদম পিন ড্রপ সাইলেন্ট। মন্দিরের এই প্রাঙ্গণে রয়েছে মার্বেলের তৈরি অপূর্ব শিল্পকর্ম। এই মার্বেলের তৈরি চিত্র এবং শিলালিপিগুলিকে ইউনেস্কো তার মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড প্রোগ্রামে স্বীকৃত করেছে। এই বিশাল স্তম্ভগুলিতে মার্বেলের তৈরি শিল্পকলা যে কতটা সুন্দর তা নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। এরপর আমরা যে কক্ষটিতে এসে উপস্থিত হলাম সেখানেও রাখা আছে একটি বিশাল বুদ্ধের মূর্তি, আর এর মাথার উপরে একটি 9 স্তরযুক্ত ছাতা রয়েছে, যা মূলত থাইল্যান্ডের কর্তৃত্বকে প্রতিনিধিত্ব করে। এরপর এই শান্তি ঘণ্টা বাজিয়ে আমরা চলে গেলাম এখানকার মূল আকর্ষণের বিষয়টি দেখতে। এখানে 15 মিটার উঁচু এবং 46 মিটার দীর্ঘ একটি শায়িত বুদ্ধ মূর্তি রয়েছে। একে বলা হয় রিক্লাইনিং বুদ্ধা। এই বুদ্ধমূর্তির পদতলে সাদা হাতি, ফুল, বাঘ ইত্যাদি চিত্র খোদাই করা রয়েছে, আর এই চিত্রগুলি সম্পূর্ণভাবে মাদার অফ পার্ল দিয়ে তৈরি। এই করিডোরে রয়েছে 108টি ব্রোঞ্জের বাটি, যা বুদ্ধদেবের 108টি শুভচরিত্রের প্রতিনিধিত্ব করে। আর এখানকার দর্শনার্থীরা প্রতিটি বাটিতে মুদ্রা বা পয়সা ফেলে থাকে, তাতে এটা সৌভাগ্য বয়ে আনে বলে বিশ্বাস করা হয়। ব্যাংককের দর্শনীয় স্থানগুলির মধ্যে আমার এই মন্দিরটি সবচেয়ে ভালো লেগেছে, কারণ এখানে যেন এক আলাদাই শান্তি বিরাজ করে। আমাদের ভিডিওগুলোকে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।